আসসালামু আলাইকুম। আচ্ছা, ধারার যোগফল গুরুত্বপূর্ণ অধ্যায়। আগে এখান থেকে 5 মার্কের কোশ্চেন হতো, বর্তমানে অ্যারাউন্ড 2.5 মার্ক আসে আর কি, অন এভারেজ। তো একটা কোশ্চেন 2.5 মার্কের মিনিমাম পাবেন। যদি হয় লাখ ফেভার করলে 2 মার্ক আসতে পারে, দুইটা কোশ্চেন আসতে পারে 5 মার্ক। এখন বলতে পারেন যে স্যার কেন লাখ ফেভারের কথা বলছি? লাখ ফেভারের কথা এই জন্য বলছি, এই অধ্যায়ের প্রশ্নটা সহজ, আপনি আসলে পারা যায়। এখানে যদিও বইয়ে মিক্সড কোয়েশ্চেন আছে, মানে কিছু আছে সহজ, কিছু আছে একটু কঠিন কোয়েশ্চেন, কিন্তু আপনাদের বরাবরের মতোই দেখা গেছে ধারার কোয়েশ্চেনগুলো কম্পারেটিভলি একটু সহজ হয়। লেটেস্ট আমরা যদি 45, 44, 43 এই কোয়েশ্চেনগুলো দেখি, প্রশ্ন সহজই ছিল। একমাত্র একটু ডিফারেন্ট কোয়েশ্চেন ছিল 36তম বিসিএস, আদারওয়াইজ বাকি কোয়েশ্চেনগুলো নবম দশম শ্রেণীর বোর্ড বই যেটা আছে, সাধারণ গণিত, উচ্চতর গণিত লাগে না। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বোর্ড বইটা পড়লে সরাসরি কমন না আসলেও, গত বছর একটা সরাসরি বোর্ড বের কমন ছিল, RMR যেটা লাস্ট ইয়ার যেটা আসছে, একদম ডিরেক্ট বোর্ড বের কমন ছিল। আর বাকি যে কোয়েশ্চেনগুলো আছে 36তম বিসিএসের কোয়েশ্চেনটা ডিফারেন্ট। এটা আপনাদের নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডাররা ইনস্ট্যান্ট পারবে না, ইভেন সায়েন্সেরও 90% পারবে না, অনলি 10% এরা ওই সময় পারছিল। মাঝে মধ্যে এটা যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। ভাই আপনারও তখন 60 মার্কের কোয়েশ্চেন আসতো, দেখা গেছে 50 মার্কের কোয়েশ্চেন পারার মতো দিয়ে 10 মার্কে একটু উল্টাপাল্টা কোয়েশ্চেন করতেই পারতো, ওইটা ভিন্ন কথা। 43-এ সবই সহজ আসছিল, সরি 41-এ। তো এখন দেখে যেটা আছে, আপনারা নবম দশম বোর্ড বই বেস্ট প্রিপারেশন নিলে এখানের 2.5 মার্কের কোয়েশ্চেনটা ইনশাল্লাহ পারবেন। তো আমি কথা না বাড়ে আলোচনার দিকে যাই। তো আপনারা জানেন ধারা আপনাদের আলোচনা হবে মূলত এখানে 4 ধরনের ধারা আপনাদের পড়তে হবে। একটা হচ্ছে সমান্তর, আর একটা হচ্ছে গুণোত্তর, আর একটা হচ্ছে আপনার অসীম ধারা, আর লাস্টে হচ্ছে আরেকটা বিশেষ ধারা, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এগুলো। তা আপনাদের বেসিক্যালি এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, আর এই দুটো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। তেমন প্রশ্ন আসে না, কিন্তু না আসলেও আমাকে পড়াতে হবে, আমি পড়াবো, সাজেশন দিব, কিন্তু পড়ানোর মধ্যে সবই করবে। কিন্তু আপনারা মূলত এই দুইটা টাইপে ফোকাস করলেই আপনাদের হবে। লাস্ট দুইটা বিসিএসেই, 3টা বিসিএসে এখান থেকে কোয়েশ্চেন আসছে। তা আপনারা বই চ্যাপ্টারের শুরুতে ডিটেলস আলোচনা আছে যে কোথায় থেকে আসছে প্রশ্ন, দেখলে আপনারা ধারণা পেয়ে যাবেন। তো আমরা যেহেতু এটা হচ্ছে সবার শেষে, মনে করেন 4th ক্লাসে এটা আলোচনা করা হবে, এই দুইটা টপিক, ঠিক আছে? এই টপিকটা হচ্ছে 3rd ক্লাসে আলোচনা করা হবে। তা আমাদের প্রথমত হচ্ছে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস পুরোটাই আমাদের সমান্তর ধারার উপরে হবে, কারণ ধারার বেশি টপিক হচ্ছে সমান্তর ধারাই, গুণোত্তরে তার চেয়ে কম, আর এইগুলো তো ছোট ছোট টাইপ। সো সমান্তর উপরে 2 কিংবা 2.5 টপিক ক্লাস লাগবে, মানে 2টা তো মাস্ট লাগবে, ইভেন 2.5 ক্লাসও লাগতে পারে। তো এই জন্য আমরা আজকের আলোচনায় শুধু সমান্তরে আলোচনা করব, এগুলো কোনো আলোচনায় আসবো না, ঠিক আছে? তো আমরা সমান্তর ধারার আলোচনাতে যাচ্ছি। এখন সমান্তর ধারা আপনারা জানেন, একটা ধারা যদি লিখি, ধরেন 3, 6, 9, 12, 15 প্লাস ডট 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 ডট, এটা। আর একটা ধারা যদি লিখি, ধরেন 2, 4, 8, 16, 32, এটা। তো এই ধারাটা দেখেন, এই ধারার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে +3, আর এই ধারাটার বৈশিষ্ট্য হচ্ছে ×2, মানে আগের পদের 2 দিয়ে গুণ দিয়ে পরের পদ হচ্ছে। আর এই ধারাটার বৈশিষ্ট্য হচ্ছে আগের পদের সাথে একটা নির্দিষ্ট সংখ্যা, এটা যে এই সংখ্যার সাথে এই সংখ্যা হবে এমন কোনো কথা না। ধরেন এখানে ধারা শুরু হলো 8 দিয়ে, আপনার যোগ হতে পারে 5, ধরেন 13, 18, 23, 28, এগুলো। তাহলে এটা কি ধারা? +5-এর ধারা, ঠিক আছে? তো একটা নির্দিষ্ট সংখ্যা যদি যোগ হইতে হইতে সামনে যায়, তাহলে এটা হচ্ছে সমান্তর ধারা। এখন ব্যাপারটা হচ্ছে সমান্তর কথাটার নাম বলছে কেন? দেখেন, সমান্তর শব্দটাকে যদি সন্ধি বিচ্ছেদ করেন, তাহলে আসে সম অন্তর।
আর আমরা জানি অন্তর মানে হচ্ছে ব্যবধান বা বিয়োগফল। তাহলে এই ধারাটাতে দেখা গেছে যে পূর্ব পদ এবং পরের পদ, এই যে এখানে ডিফারেন্সটা হচ্ছে 5, এটা থেকে এটার ডিফারেন্স 5, এটা থেকে এটা ডিফারেন্স 5, এটা থেকে এটা ডিফারেন্স 5, মানে সমান ব্যবধান বা সমান গ্যাপে কোনো ধারা আসলে এটা হচ্ছে সমান্তর ধারা। আর কোন একটা নির্দিষ্ট সংখ্যা গুণ হয়ে হয়ে যদি ধারা ফরওয়ার্ড হয়, এটা হতে পারে পূর্ণ সংখ্যা, হতে পারে ফ্র্যাকশন। যেমন 2 এর সাথে আপনি হাফ গুণ দিলে কত হবে? 2 এর সাথে হাফ গুণ দিলে কত হবে? 1। 1 এর সাথে হাফ গুণ দিলে কত হবে? হাফ। এর সাথে হাফ গুণ দিলে কত হবে? 1/4, 1/8। তাহলে এটাও কিন্তু একটা ধারা। এটা কি হচ্ছে? মাল্টিপল বাই হাফ ধারা ফরওয়ার্ড হয়েছে। তাহলে একটা নির্দিষ্ট ধারা এভাবে যাইতে পারে। এখন ধারার ফিনিশিংয়ে আপনাদের দেখেন এখানে ডট ডট যদি থাকে তাহলে আমরা বুঝি যে পদ সংখ্যা জানা নাই, মানে এটা হচ্ছে অসীম ধারা। আর যদি ধারার আমাদের এখানে গিয়ে ধরেন একটা শেষ করছে ধরেন 103, কথার কথা 108-এ, আচ্ছা এভাবে হোয়াট এভার গিয়ে একটা সংখ্যা 103ও হতে পারে গিয়ে শেষ করছে, তার মানে আমাদের এটা হচ্ছে সসীম ধারা। তাহলে ধারাটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে অসীম ধারা আর একটা হচ্ছে সসীম ধারা। তো সসীম ধারা কাকে বলা হয়? যে ধারার পদ সংখ্যা জানা থাকে, যে 20টা পদ বা 100টা পদ হোক 200টা পদ হোক আমি জানি, আর পদ সংখ্যা জানা না থাকলেই সেটা হচ্ছে অসীম ধারা। তা আমি এখানে একটা ধারা রাখি, বাকিগুলো ধরেন মুছে ফেলি। ধরেন এই ধারাটা রাখলাম। তাহলে সমান্তর ধারার যখন অঙ্ক করবেন তখন কতগুলো অ্যালফাবেট আপনার পড়তে হবে, যেমন এ, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এন, হ্যাঁ, তারপর হচ্ছে এস। এই 4টা অ্যালফাবেট আমাদের সমান্তর ধারার শব্দে ইউজ হয়। এখন এস ফর সামেশন, ঠিক আছে, এর মানে হচ্ছে সমষ্টি, মানে হচ্ছে যোগফল। এই মানে প্রথম পদ আজীবন, এর কোনো কাহিনী নেই, কোন একটা ধারা যেটা দিয়ে শুরু হবে এটা হচ্ছে এ, ও আগে বেশি কোনো বোঝেন না, স্টার্টিং পদ এ। আর ডি ফর ডিফারেন্স, ডি ফর ডিফারেন্স মানে ব্যবধান। এই ব্যবধান মাস্ট বি পরপদ মাইনাস পূর্বপদ। এটা যদি উল্টাপাল্টা করেন তাহলে পুরো অঙ্ক কেরাবেরা। অর্থাৎ আপনি একটু খেয়াল করে দেখেন, এই 13 থেকে 8 বিয়োগ দিলে মানে 13 বিয়োগ 8 হবে হচ্ছে 5, কিন্তু আপনি যদি 8 বিয়োগ 13 দেন তাহলে কিন্তু -5 আছে। তাহলে আমাদের এগুলো হচ্ছে ডি এর মান। এখন কোনো একটা অঙ্কে ফর্মুলাতে আপনি -5 ইউজ করলে যে রেজাল্ট আসবে, 5 ইউজ করলে ডেফিনেটলি সেম রেজাল্ট আসবে না, রেজাল্টে ভিন্নতা আসবে, কিন্তু আমাদের তো প্রপার অ্যান্সার একটা। দ্যাটস ওয়াই ডি এর মানটাও প্রপারলি বসাতে হবে। এখন ডি যদি উল্টাপাল্টা বসান তাহলে তো অঙ্কটাই ভুল হয়ে যাবে। এই জন্য ডি অলওয়েজ খেয়াল রাখবেন পরপদ মাইনাস পূর্বপদ, এটা হচ্ছে ডি এর অরিজিনাল ফর্মুলা, কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে ইউজ করি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এখন দেখেন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে 5 হবে। আপনি যদি এই দুইটা পদ ইউজ করেন তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলেও 5 হবে। যে পরপদ 28 বিয়োগ হচ্ছে পূর্বপদ 23 = 5। আপনি যে কোনো জায়গা থেকে আমরা ডি এর মানটা বের করতে পারি, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ হচ্ছে আমাদের ইউজ হয়। আর আরেকটা অ্যালফাবেট হচ্ছে এন। এন হচ্ছে মূলত হচ্ছে পদ সংখ্যা, ঠিক আছে। একটা ধারাতে কতগুলো পদ আছে এটা মেনশন করে হচ্ছে এন, অর্থাৎ লাস্ট পদতম। যেমন এই পদটার নাম হচ্ছে এনতম পদ, শেষ পদটা সাধারণত এনতম পদ হয়, ঠিক আছে। এখন আপনি যদি মাঝখান থেকে কোনো একটা পদ বের করেন তাহলে এটাও এনতম পদ, সেক্ষেত্রে আমাদের এটাকে মেনটেন করেই অঙ্ক করতে হবে। অর্থাৎ আপনি যত নাম্বার পদ নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে এনতম পদ। আবার এন দুইভাবে ইউজ হয়। এন একটা হচ্ছে পদ সংখ্যা মেনটেন করে, কোনো একটা ধারাতে কয়টা পদ আছে, আর একটা হচ্ছে কোনো স্পেসিফিক পদ। যেমন এই ধারা অনুসারে আপনার 7 নম্বর পদ কত বা 8 নম্বর পদ কত বের করতে গেলে আমাদের এনের মানটা যততম পদ বলবে এনের মানটা তত। তাহলে আমাদের 3টা সংখ্যা, এস এর কোনো মান নাই, এটা হচ্ছে সমষ্টি, এটা আমাদের বের করা লাগে। এ ধারা দেখলে বোঝা যাবে এ কত, ধারা দেখলে বোঝা যাবে ডি কত। তাহলে আমাদের স্পষ্ট তো থাকে না হচ্ছে মূলত এন এর মান। তাহলে ক্ষেত্র বিশেষে এনটা প্রশ্নে বলা থাকে, ক্ষেত্র বিশেষে প্রশ্নে এনটা বের করতে হয়। তাহলে আমরা যদি 4টা অ্যালফাবেট ঠিকমতো ধারা থেকে পিক করতে পারি, আর যদি 2টা সূত্র আমরা মুখস্থ করি, তাহলে সমান্তর ধারার অঙ্কগুলো অতটা জটিল হবে না। এখন বলতে পারেন স্যার অ্যালফাবেট তো বললেন, তাহলে পদগুলো মানে সূত্রগুলো কী কী? বেসিক্যালি এখানে 2টা সূত্র ইউজ হয়, একটা হচ্ছে এনতম পদ
এটার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ধরেন আপনার 17তম পদ বের করতে হইতেছে, 17তম পদ, তাহলে এটা হবে a প্লাস 17 মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আপনার যদি একটা ধারা দেওয়া থাকে তাহলে ধারার প্রথম পদ আছে, ধারার ডিফারেন্স আছে, তাহলে মান বসালে আপনার 17তম পদ আসবে। মনে করেন এই ধারা অনুসারে যদি আমি 17তম পদ বের করতে চাই, 17তম পদ, তাহলে আমাদের a এর মানটা 8 আর d এর মানটা 5 বসা দিলে 17তম পদ আসবে। ধরেন a এর মান 8 বসাইলাম, তাহলে 17 বিয়োগ হচ্ছে 16 ইন্টু ডিফারেন্স তো কত 5, তাহলে 8 প্লাস 5 16 হচ্ছে 80, তাহলে 80 প্লাস 8 হচ্ছে 88। তার মানে আমরা প্রিভিয়াস যে ধারাটা লিখলাম এই ধারাটার, ধরেন এই যে ধারাটা লিখছিলাম যে 8 যোগ 13 যোগ 18 ডট 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 ডট, এই ধারার 17তম পদ হচ্ছে এই 88। এখন আপনাকে 17তম পদ না বলে যদি বলে 92তম পদ কত, এটাও আমাদের পক্ষে বের করা সম্ভব। জাস্ট যততম পদ বলবে দ্যাটস এন, যততম পদ বলবে ওইটাই হচ্ছে এন এর মান। তাহলে আমাদের এই সূত্রটা এখানে ইউজ হবে, এন তম পদের সূত্র। ঠিক আছে, এন তম পদের সূত্র ইউজ হবে। আর আরেকটা সূত্র ইউজ হবে, ধরেন আপনি এখানে একটা ধারা লিখলেন যে কোনো 7 যোগ 14 না দিয়ে 13 দিই, 13 19 25 31 ডট 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 ডট, ফিনিশিংয়ে একটা পদ আছে, মানে সসীম ধারা। এখন আপনাকে বলল, ধরেন সসীম ধারা কি বলবো, 642 সাথে 49, ধরেন আমি 49 ফিনিশিং পদ দিলাম, 31 পরেরটা হবে 37 পরেরটা হবে 43 49। ধরেন এই ধারাটা, এখন এই ধারাটার পদগুলো যোগ করলে কত হবে? হ্যাঁ, তখন এই সমান্তর ধারার সমষ্টি মানে এস এন, এনতম পদের সমষ্টি, বা শুধু এস দিতেও পারেন সমষ্টি, সেটা হচ্ছে সূত্র n/2 ইন্টু টোয়াইস এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি। একইভাবে কিন্তু গুণোত্তর ধারার এনতম পদ, গুণোত্তর ধারার সমষ্টির সূত্র আছে, সেগুলো আমাদের পরে আসবে। আপাতত সমান্তর ধারার সমষ্টির সূত্র হচ্ছে এটা, n/2 প্লাস টোয়াইস এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আপনি খুব ভালো করে দেখেন, আমাদের কিন্তু খুব বেশি অ্যালফাবেট ইউজ নেই ফর্মুলাতে। এখানে এ আছে, এখানে ডি আছে, তাহলে আমাদের এ আর ডি এর মান কিন্তু স্পষ্টত দেখা যায়। a ফর 7 প্রথম পদ, d ফর 6 13 বিয়োগ 7 অর্থাৎ 6, এই দুইটা খালি চোখে দেখা যায়। দেখা যায় না হচ্ছে এন এর মানটা, এই যে এন এর মানটা, বা এখানে যে এন, তাহলে আপনার এন বের করতে হবে। তাহলে এন মানে হচ্ছে পদ সংখ্যা। দেখেন পদ সংখ্যা বের করার আবার সূত্র আছে একটা, এই যে পদ সংখ্যা n ইকুয়াল টু এল মাইনাস এ বাই ডি প্লাস 1, এই সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবেন। অর্থাৎ আমার এই ধারাটা কয়টা পদ আছে এটা বের করার ফর্মুলা হচ্ছে এল, এল ফর লাস্ট পদ, এই যে এল হচ্ছে লাস্ট পদ, এ মানে তো প্রথম পদ আর ডি মানে তো ডিফারেন্স প্লাস 1। তাহলে আপনি দেখেন লাস্ট পদ হচ্ছে 49 মাইনাস প্রথম পদ হচ্ছে 7, ডিফারেন্স হচ্ছে 6 প্লাস 1, তাহলে 49 থেকে 7 গেলে হচ্ছে 42 ভাগ 6 প্লাস 1, তাহলে 6 7 42 কাটাকাটি করলে 7, 7 যোগ 1 হচ্ছে 8। তার মানে আমার এই ধারাটাতে মোট 8টা পদ আছে, যেখানে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লিখে ফেলছি, মাঝখানে বড় জোর 2টা পদ আছে। ধরেন এরপরের পদটা হবে 37 প্লাস এরপরের পদটা হবে 43। এখন অনেক ধারা আছে, আপনার 100 পদের হতে পারে, 200 পদের হতে পারে, অঙ্ক আছে, তখন এতগুলো তো লিখে লিখে যোগ করা সম্ভব না, আপনি ক্যালকুলেটারে যোগ করতে করতে টাইম শেষ, তখন এই ফর্মুলার উদ্ভব হয়েছে আর কি। তাহলে এই সূত্রে আপনার যেহেতু এন বের হয়েছে, এন এর মানটা এখানে বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এন এর মান 8 ভাগ 2 টোয়াইস এ, এ ফর 7 প্লাস এন এর মান 8 মাইনাস 1 ইন্টু ডিফারেন্স হচ্ছে 6। সূত্র বসান, এই যে এখানে ছোট্ট কাটাকাটি, 2 দিয়ে 8কে কাটলে কত 4, তাহলে বসালে হচ্ছে 4, এখানে হচ্ছে 7 দুগুণে 14 প্লাস এখানে হচ্ছে 6 7 42, তাহলে 4 ইন্টু 14 আর 42 যোগ করলে হচ্ছে 56, তাহলে 4 56 কত, 4 5 20, 200, 4 24 224, এটা হচ্ছে রেজাল্ট। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বেসিক। এরপরে আমি টাইপ ওয়াইজ অঙ্ক করব এই ফর্মুলাগুলো দিয়ে, এই কনসেপ্ট ইউজ করে। তাহলে আপনারা যদি বুঝে থাকেন সবাই কমেন্ট করবেন বেসিক ডান, সবাই কমেন্ট করেন যে বেসিক ডান। আমরা বেসিকটা শেষ করলাম, এরপরে টাইপ অঙ্ক করতে গেলে ধরেন 4টা 5টা 6টা টাইপ আজকে যাই পড়ি, যদি বেসিক বুঝেন
প্রতিটা টাইপ আমরা 5-7 মিনিটে শেষ করে ফেলতে পারবো। আর এইটুকু আলোচনায় উইকনেস থাকলে আমাদের কষ্ট হবে। আর সমান্তরাল ধারা আমি যথারীতি বলি, এখানে কিচ্ছুই নেই, ধারা আছে, এ আছে, ডি আছে, শুধু এনটা বের করে দেবেন এই ফর্মুলা দিয়ে, আপনার সুরে সুরে সব মিলে যাবে। খুবই চমৎকার একটা অধ্যায়, সহজ, কিন্তু নম্বর পাবেন 2.5 কিংবা 5। আচ্ছা, থ্যাংক ইউ ফর কমেন্টিং। তো আমরা এখন শুরু করি আলোচনা টাইপ 1 থেকে। টাইপ 1 ধরেন 2 নম্বর অঙ্ক দিয়ে আগে শুরু করি। 2 নম্বর 8 যোগ 16 যোগ 24 যোগ ডট 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 ডট, এটার বলছে 9 পদের সমষ্টি, প্রথম 9 পদের সমষ্টি, প্রথম 9 পদের সমষ্টি। দেখেন আপনার মাঝখান দিয়ে 9 পদ আর প্রথম দিয়ে 9 পদের মধ্যে ডিফারেন্স আছে, কারণ আপনি মাঝখান দিয়ে 9 পদ বের করতে পারবেন না, পারবেন সেটা আবার আরেক আলোচনা, এটা আমাদের এই সিলেবাসের সাথে সংশ্লিষ্ট না। তাহলে আমাদের সাধারণত কোনো দ্বারা স্টার্টিং থেকে বের করতে বলা হয়, এই জন্য প্রথম শব্দটা দিছে। সো এটার তর্জমা আপাতত থাকলেও মনে করেন যে এটার কোনো মিনিং নাই। তাহলে আমাদের একটা সমান্তর ধারা 2 রকমের হতে পারে, বুঝছেন? এই যে 8, 16, 24 প্লাস ডট 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 দিয়ে এখানে মনে করেন 542 হোয়াট এভার কিছু একটা দিয়ে, অর্থাৎ শেষ পদ দিয়ে একটা ধারা দিল। এইটা দিলে মনে করবেন যে আপনার জন্য ভালো না, খারাপ। কেন? দেখেন এরকম ধারা থাকলে আপনি ধারা দেখে এর মান ডি এর মান বের করতে পারবেন। তাহলে আমাদের সমষ্টি কথাটা মানে হচ্ছে, দেখেন এখানে ওয়ার্ড ইউজ করছে কি সমষ্টি। সো যখনই আপনাকে সমষ্টি ইউজ করতে বলবে তখন আমাদের সূত্র একটাই, ওয়ান অ্যান্ড অনলি ফর্মুলা, নাথিং, দ্যার ইজ নাথিং, এই একটাই সূত্র। এই ধারণায় কোনো অন্য সূত্র নাই। তাহলে একটা সূত্র ইউজ করতে গেলে আমাদের অ্যালফাবেট লাগবে 3টা, এ এন ডি। তাহলে আমাদের সাধারণত ধারার স্টার্টিং থেকে এ আর ডি বের করতে পারি, আমাদের দরকার হচ্ছে এন। এখন এইভাবে যদি থাকে আমাদের এন বের করা লাগে কোন সূত্র দিয়ে? এই সূত্র দিয়ে। কিন্তু আমাদের যদি প্রশ্নটা এভাবে থাকে এন বের করা লাগে না, বললেই দিচ্ছে 9 পদের সমষ্টি মানে এন এর মান নাই, চমৎকার, অঙ্ক করে ফেলবো। তাহলে আমাদের এই ধারা দরকার নাই। সো আমাদের যেহেতু সমষ্টি বলছে, তাহলে এস ইকুয়াল টু n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি, আমাদের রিকোয়ার্ড ফর্মুলা এটা। সো এই ফর্মুলার খাদ্য হচ্ছে 3টা। এই ফর্মুলা বলবে, ফর্মুলা এসে বসে থাকবে, ভাই আমি আর সামনে যেতেছি না, আমার এনার্জি নেই, আমাকে 3টা খাদ্য দাও, আমি তোমাকে সব কিছু করে দিচ্ছি। ও বলবে, বাবু শোনা তোমার কি লাগবে? বলবে গিভ মি এ। ওকে নাও বাবু 8 নাও, খুশি? হ্যাঁ খুশি। গিভ মি ডি, তখন আপনি ডি দিলেন, 16 বিয়োগ 8 ইকুয়াল টু 8। ওকে, গিভ মি এন, এন মানে 9, 9 পদের সমষ্টি মানে 9। এবার আপনি এখানে বসান 9/2 ইন্টু টুয়াইস এ, 2 ইন্টু 8 প্লাস এন তো 9 বিয়োগ 1 ইন্টু ডিফারেন্স কত? 8। বাকি হচ্ছে ক্যালকুলেশন। এটা যখন কাটাকাটি না যাবে তখন আপনি 9/2 ধরে অঙ্ক করতে হবে। আবার কেউ 4.5 লেখার দরকার নাই। 8 দুগুণে 16 প্লাস এটা 8, 8 8 64, এখানে ব্র্যাকেট দিয়ে দেন, ইন্টুটা দরকার নেই, ব্র্যাকেট দিয়ে দিলে ইন্টুটা দরকার নেই, এভাবে। তার মানে 9/2 ইন্টু হচ্ছে 16 আর 64 যোগ করলে 70, 80। হ্যাঁ, এই দুটো যোগ করলে 80, তার মানে 2 দিয়ে 80কে কাটলে হচ্ছে 40। তাহলে 40 ইন্টু 9 হচ্ছে 360, শেষ রেজাল্ট। আপনারা বুঝছেন কিনা বলেন? এই একটা জিনিস বুঝলে আপনাদের T1C কমেন্ট করবেন, T1C টাইপ 1 ক্লিয়ার। দেখবেন আমি খুব দ্রুত টাইপগুলো কীভাবে শেষ করতেছি, আপনারা T1C কমেন্ট করবেন। এই একটা কথাই, এই সূত্র সমষ্টি, এই সূত্র দিয়ে হচ্ছে আমাদের বাকি কাজ। আচ্ছা, এবার হচ্ছে টাইপ 2, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 হচ্ছে ধারার শেষ পদ দেওয়া থাকবে না, আর টাইপ 2 হচ্ছে যে এরকমভাবে প্লাস দিয়ে এখানে একটা শেষ পদ দিবে, যেটা যে এইরকমভাবে, এটা হচ্ছে টাইপ 2 অঙ্ক।
দেখেন করছি অলরেডি টাইপ 2 শেষ বলা চলে। এরপর আমি অফিসিয়ালি করার জন্য আমি টাইপ 2 একটা অঙ্ক করে দিচ্ছি। সেক্ষেত্রে আপনাদের 2 নম্বর ম্যাথটা আমি করাচ্ছি, টাইপ 2 2 নম্বর। এখানে ধারাটা ব্যাকওয়ার্ড গেছে 29, 25, তারপর হচ্ছে 21 প্লাস আর দেয় নেই ডট 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 দিয়ে লাস্টে -23 দিছে, মানে ধারাটা গ্র্যাজুয়ালি ডিক্রিজিং অর্ডারে গেছে। নর্মালি ধারাটা ইনক্রিজিং অর্ডারে থাকে সকল ধারায়, মাঝে মধ্যে ধারা ডিক্রিজিং অর্ডারেও থাকে। তো ইনক্রিজিং হোক আর ডিক্রিজিং হোক এটার সমষ্টি বের করতে বলছে। সো আমাদের রিকোয়ার্ড ফর্মুলা একটাই, সমষ্টি Sn = n/2 2s প্লাস n-1 × t। সো আমাদের অন্য কোনো যেহেতু সূত্র নাই, আমাদের এটা দিয়ে সকল কাজ সারতে হবে। সো এখানে ভ্যালু লাগবে। সো এর মান চিন্তা নাই, জাস্ট প্রথমে যেটা দেখবেন এটা এ। ডিফারেন্সটা খুব কেয়ারফুল, এটা অনেকে ভুল করে ফেলে, 29 থেকে 25 বিয়োগ দিয়ে ফেলে। মনে রাখবেন ডিফারেন্স আপনার প্রথম পদ বড়, পরের পদ ছোটো নাকি প্রথমটা ছোট পরেরটা বড়, এই বড় ছোট এটা আমাদের কোনো ফ্যাক্ট না। আমাদের নিয়ম হচ্ছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিব। এখানে বড় ছোট ফ্যাক্ট না, 25 থেকে আমি 29 বিয়োগ দিব, এই জন্য ডি এর মানটা নেগেটিভ আসবে -4। আর যথারীতি n মানে হচ্ছে l - a/d + 1 ফর্মুলা, লাস্ট পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ডিফারেন্স +1। তো লাস্ট পদ হচ্ছে -23, এই যে এটা, বিয়োগ প্রথম পদ হচ্ছে 29, ডিফারেন্স কত -4 + 1। এখানে মনে রাখবেন n এর মান কখনো নেগেটিভ হবে না। আপনার a এর মান নেগেটিভ হতে পারে, d এর মান নেগেটিভ হতে পারে, কিন্তু পদ সংখ্যা কখনো নেগেটিভ হবে না। যেমন এই সমাবেশে কতজন লোক আছে, আপনার সমাবেশে কি বলতে পারবেন যে -7 জন লোক আছে? হয় 7 জন আছে, নয় লোয়েস্ট 0। n কখনো নেগেটিভ হবে না, এটা খেয়াল রাখবেন। সো এখানে কাটাকাটিতে ওই ডি এ এগুলো মাইনাসের থাকলেও কাটাকাটি কাহিনী করে লাস্টে n এর মান পজিটিভে আসবে। যেমন এখানে দেখেন, আমি যদি এই কাজটা একটু ছোট্ট করে একটু এদিকে করে দেখাই, -23 আর -29 হচ্ছে -52, ভাগ হচ্ছে -4 + 1। তাহলে এই যে মাইনাস মাইনাস কাটা, 4 দিয়ে 52 কাটলে 13 + 1 = হচ্ছে 14। সো আমরা n এর মান পেয়ে গেলাম 14। এবার আমরা ভ্যালু এখানে ইনপুট দিব, 14/2 × 2a, এ মানে 29 প্লাস n হচ্ছে 14 - 1 ইন্টু ডিফারেন্স হচ্ছে -23, এবার ব্র্যাকেট। তাহলে এটা তো এবার কাটাকাটি হয়ে যাচ্ছে 7, 29 দুগুণে 58 প্লাস এটা হচ্ছে 13 × -23। আপনারা ক্যালকুলেটর তো থাকবে, মুদির দোকানের ক্যালকুলেটর আপনারা করে ফেলবেন। 13 × -23 মনে করেন দিলেন, আমি কনক্লুশন টানলাম না, এবার একটু টানি। 7, এটা হচ্ছে 58। এই প্লাসে মাইনাসে এখানে একটা কাহিনী আছে, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। ও সরি, এখানে একটা ভুল করছি, এটা ডি এর মান তো -23 না, ডি এর মান হচ্ছে -4, ডি এর মান হচ্ছে -4। এই জন্য তো এত সংখ্যা বড় আসতেছে, এত বড় তো হওয়ার কথা না। ডি এর মান হচ্ছে -4। হ্যাঁ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 তার হচ্ছে 52। তাহলে 7 × 52 থেকে 58 থেকে 52 গেলে হচ্ছে 6, তাহলে 6 × 7 = 42 অ্যান্সার। বুঝে থাকলে T2C কমেন্ট করবেন। আমাদের টাইপ 2 শেষ। এখন বলতে পারেন যে স্যার প্রতি টাইপ থেকে মাত্র একটা করে অঙ্ক করাইতেছেন, বা আপনি বাসায় করেন না, আপনি দেখেন না, আপনি আটকান কিনা? আটকাবেন না ইনশাল্লাহ। আটকালে পিছনের দিকের অঙ্ক আটকাবেন ইনশাল্লাহ, সামনের দিকের কোনো অঙ্ক আটকাবেন না। T2C কমেন্ট করেন। আচ্ছা, তাহলে টাইপ 3-তে যাই। টাইপ 3 প্রথম কোয়েশ্চেনটাই লিখি, 1 নম্বর। 1 নম্বরে 3টা কোয়েশ্চেন, 8 + 11 + 14 + 17 ধারার কোন পদ 392 বলছে, ঠিক আছে? 8 + 11 + 14 + 17 ধারার কততম পদ 392? এভাবেও আসতে পারে, 8 + 11 + 14 + 17 প্লাস 392
92 ধারাটির পদ সংখ্যা কত, এভাবে আসতে পারে। আলটিমেটলি আমি 3টা ওয়েতে লিখছি, 3টা কালারে, কিন্তু 3টা সেম প্রশ্ন, একই জিনিস চাইছে আমাদের, এন এর মান চাইছে, অর্থাৎ এখানে কয়টা পদ আছে। তো এই জায়গাটায় আপনি ডাইরেক্ট সূত্র ইউজ করবেন না, যেহেতু একটা আড়াই মার্কের কোয়েশ্চেন আসবে, অর্থাৎ আপনি এই সূত্র ইউজ করে দিলে অঙ্ক হয়ে যাবে। এল ইকুয়াল টু পদ সংখ্যা হচ্ছে সূত্র এন ইকুয়াল টু এল মাইনাস এ বাই ডি প্লাস 1। আপনারা যখন প্রিলি পরীক্ষা দিবেন তখন এই সূত্রের অঙ্ক করে ফেলবেন। এটা কিন্তু প্রিলির জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন। অর্থাৎ লাস্ট পদ 392 বিয়োগ প্রথম পদ 8 ডিভাইডেড বাই ডিফারেন্স 11 থেকে 8 গেলে 3 প্লাস 1। এটা ক্যালকুলেশন করলে আমাদের একটা মান চলে আসবে। আপনারা যখন প্রিলি পরীক্ষা দেবেন তখন এই ফর্মুলা দিয়ে অঙ্ক করে ফেলবেন, কিন্তু রিটেনে আমাদের আড়াই মার্ক আপনাকে এমনি দিবে না। এটা দিলে যে আপনার নাম্বার কাটবে না, একটু কাটতেও পারে, কারণ টিচার আপনাকে এভাবে চাই না অঙ্কটা, আপনাকে সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে প্রফেশনালি লেখে। এই জন্য এই অঙ্কটা বইয়ের মতো করবেন এই সূত্র দিয়ে। অর্থাৎ আপনি ধরবেন যে মনে করি কততম পদ চাইছে, আপনি তো জানেন না, তাহলে ধরি এনতম পদ হচ্ছে কত, 392। আমরা মনে করে নিচ্ছি এনতম পদ। এখন এনতম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 392। আমরা তো এনতম পদের ফর্মুলা এটা জানি, এই যে আপনাদের লিখছি এনতম পদ, এই যে এই সূত্র এনতম পদ কিন্তু লেখাইছি। তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এনতম পদ, তাহলে এনতম পদ ইকুয়াল টু এত ধরলাম, এনতম পদের সূত্র ইউজ করলাম। এবার আপনি এই সূত্রে এ এর মান বসাবেন, আপনি ডি এর মান বসাবেন 3, যেহেতু ডি 3 বসালে এন এর মানটা বের হয়ে যাবে। এই যে এরকমভাবে বসাবেন, যে ধরেন এর মান কত 8 প্লাস এন তো জানেন না, ইন্টু ডি কত, ডি হচ্ছে 3 ইকুয়াল টু 392। এখন 3 ইন্টু এন মাইনাস 1 ইকুয়াল টু 392 থেকে 8 বিয়োগ দিলে কত, 284, 384, সরি 384। এবার 3 দিয়ে 384কে ভাগ করলে এন মাইনাস 1 ইকুয়াল টু 384 ভাগ হচ্ছে 3। এখন 3 দিয়ে ভাগ করলে কত, 3 ওকে 3, তারপর 3 দুগুণে 6, হাতে থেকে 2 দিয়ে দিলে 26। তাহলে এন মাইনাস 1 ইকুয়াল টু আসতেছে 126, এন ইকুয়াল টু 127। সুতরাং 127তম পদ হচ্ছে আমাদের উত্তর। এভাবে করে দেখাইতে হবে। যদি বুঝে থাকেন T3C টাইপ 3 ক্লিয়ার। একটু কমেন্ট করবেন, যারা আছেন সবাই কমেন্ট করবেন, না বুঝলে তো আমাকে রিপিট করতে হবে, বুঝছেন না? সবাই একটু কমেন্ট করবেন। ইকুয়েশন ভুল হয়েছে, অ্যান্সার মিলে নাই। ও 3 8 24, এখানে 8 কাটাকাটি ভুল হয়েছে, 129তম পদ। ইকুয়েশন ভুল নয়, এখানে লাস্ট থেকে কাটাকাটিটা ভুল হয়েছে। এখানে এই যে 384, আপনি তো ক্যালকুলেটর চাপবেন, বুঝছেন? 384কে 3 দিয়ে কাটলে 128 হয়, তাহলে 128 যোগ 1 129তম পদ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কনসেপ্ট বুঝছেন তো? কনসেপ্ট বুঝতে হবে, 3টা অঙ্ক একই নিয়মের। আচ্ছা, তো আমরা পরে যে টাইপ 4-এ, টাইপ 4টা বোর্ড বই সংশ্লিষ্ট না। আপনাদের টাইপ 1 2 3 বা সামনের টাইপগুলো বোর্ড বই সংশ্লিষ্ট, টাইপ 4টা বোর্ড বই সংশ্লিষ্ট না। তো এই জন্য যারা একদম ম্যাথ কম পারেন তারা যদি ইচ্ছা হয় টাইপ 4টা স্কিপ করতে পারেন। তবে আপনি যদি অন্য টাইপগুলো করতে তো হবেই। অন্য টাইপগুলো করার পরে আপনি যখন টাইপ 4 করতে আসবেন, আপনি দেখবেন যে নিজেই পারবেন, বুঝবেন। বা না পারলেও বইয়ের সলিউশনটা দেখে বুঝে যাবেন। এটা আহামরি কঠিন না, জাস্ট স্কিপ করার মতো একটা টাইপ। নট আমি অনেক অঙ্ক স্কিপ করতে বলি অনেক ক্রিটিক্যাল বিদায়, আবার কিছু অঙ্ক স্কিপ করতে বলি আনইম্পর্টেন্ট বিদায়। সো এটা হচ্ছে আনইম্পর্টেন্ট বিদায় স্কিপ করতে বলছি, কাঠিন্যের দিক থেকে না। সো আমরা একটা অঙ্ক করাই দিই, সহজ দিকে টাইপ 4 1 নম্বরটা করাই দিই। দেখেন একটু প্রশ্নটা যদি পড়েন, কোনো একটা ধারার, এবার কিন্তু ধারা নাই, কোনো একটি ধারার, যে কোনো ধারার প্রথম পদ বলছে 17, এ ইকুয়াল টু 17। সাধারণ অন্তর আমরা জানি ডি দেওয়া আছে -2। ধারাটার সমষ্টি এস, এন লিখতে পারেন, ইকুয়াল টু 72 দেওয়া আছে, বলছে পদ সংখ্যা কত, মানে এন ইকুয়াল টু কত। তাহলে প্রশ্নের 3টা ভ্যালু দেওয়া আছে, প্রথম পদ 17, ডিফারেন্স -2, সমষ্টি 72, আর পদ সংখ্যা কত। এখন আপনি ফর্মুলা ইউজ করেন, আপনার অঙ্ক হয়ে যাবে। এই যে আমরা কি জানি, সূত্র ইকুয়াল টু জানি n/2 2 প্লাস n - 1 ইন্টু টি।
তাহলে আপনি দেখেন আপনার এখানে এই যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, একটা সমীকরণে যতগুলো আননোন ভ্যালু থাকুক তার মধ্যে যদি একটা বাদে সব দেওয়া থাকে তাহলে ওইটা অবশ্যই বের করা যায়। একাধিক আননোন থাকলে বের করা যায় না, একটা আননোন থাকলে বের করা যায়। সো আমাদের এন বের করতে হবে, বের করবো। তো সূত্র অনুসারে আমরা যদি ভ্যালুগুলো বসাই, ইনপুট দিই, তাহলে কত আসবে দেখেন। এস এন এর মান হচ্ছে 72, বসাই দিলাম। এন তো জানি না, এন বের করতে হবে। 2a, এ কত 17, প্লাস এন জানি না, এন মাইনাস 1, ডিফারেন্স কত -2, মান বসাইছি। তাহলে আমরা হিসাবের সুবিধার্থে এই 2 দিয়ে এখানে গুণ দিয়ে দিই। 144, 72 দুগুণে 144, এখানে শুধু এন থাকবে, এখানে 17 দুগুণে 34 হয়ে যাবে, এখানে একটা গুণটা করে ফেলি। -2 ইন্টু এন হচ্ছে -2n, -1 এসে +2। দেখেন সহজ হচ্ছে ধীরে ধীরে, এখনও ফুললি হয় নাই। তাহলে 144 ইকুয়াল টু এখানে কি n ইন্টু 32 আর 2 হচ্ছে 36, 36 - 2n। তাহলে আমরা দেখতে পারতেছি একটা 2 কমন যাবে এখানে, যে এটা আপনি সব জায়গায় 2 দিয়ে ভাগ করে ফেলেন। ব্যাপারটা এসে এরকম, 144 ইন্টু n ইন্টু 2 কমন দিলে 18 বিয়োগ n আসে। তখন এই লাইনটা একটু উপরের দিকে মুছে ফেলি, তখন এই লাইনটা ঘটে। আমি একটু রিভার্স করে ফেললে দেখেন এই পাশের 2 দিয়ে এই পাশের 144কে কাটলে আবার কি 72 ব্যাক করে। তাহলে আমাদের দাঁড়াইলো কি 72 ইকুয়াল টু এন দিয়ে 18কে গুণ দিলে 18n মাইনাস হচ্ছে n স্কোয়ার, n ইন্টু মাইনাস n স্কোয়ার। এবার সব এক পাশে আনি, n স্কোয়ার মাইনাস 18n প্লাস 72 ইকুয়াল টু 0। এরপর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আপনাদের কিন্তু আমি ওই দিন পোস্ট করে বলছি যে বীজগাণিতিক সূত্র বলে এবং উৎপাদকের বিশ্লেষণের ক্লাসগুলো করে ফেলবেন। আমি একটা সলভ ক্লাস দেবো, যদি কোনো সমস্যা হয় এটা লাইভ হবে না, একটা সলভ ক্লাস হবে, আপনারা করবেন, ঈদের আগে করে ফেলবেন। তাহলে এন স্কোয়ার, এটাকে মিডল ফ্যাক্টর করলে কত 18 তো বানাতে হবে। 8 নং 72 হইলে হবে না, 70 যোগ 72 হইলে হবে না, 4 18 72 ও না। আচ্ছা দেখি, 2 36 2 18 2 9। তাহলে আমাদের এই যে এটা 18, এটা 4 4 18 72, তাই তো 18। এ আবার সম্ভব নাকি? কি হলো, পেঁচটা লাগাইলাম কই, ওকে সংখ্যা ভুল লিখলাম কোথাও। এন স্কোয়ার 18, ও আচ্ছা এখানে তো আরও চাই, 3 3 চাই, তাহলে তো ভাঙবে। তাহলে 3 দুগুণে 6 6 12 6 12 72। তাহলে এন স্কোয়ার মাইনাস 12n মাইনাস 6n প্লাস 72 ইকুয়াল টু 0। এখান থেকে এনের দুইটা মান আসবে, একটা হচ্ছে 12, একটা 6, দুইটা মান আসবে 12 আর 6। তাহলে আপনাদের দুইটাই অ্যান্সার। এই বুঝছেন? বুঝলে লেখেন বুঝছি। এবার কমেন্ট করেন বুঝছি। T4C কমেন্ট করার দরকার নেই, বুঝছি কমেন্ট করেন। আমি এরপরে টাইপ 5-এ যাব। টাইপ 5টা গুরুত্বপূর্ণ। বুঝছি কমেন্ট করেন। ওকে, আপনাদের একটা ঘোষণা দেই, সেটা হচ্ছে আগামীকাল সকাল 10টায় বা 10:30টায়, এটা আমি একটু আমার একটা শিডিউলের একটা গাপলা আছে, মানে কাজ আছে আর কি। তো ওই কাজটা যদি করা না লাগে তাহলে 10টায়, সরি কাজটা করা লাগলে 10টায়, আর যদি কাজটা করা না লাগে তাহলে 10:30টায় আমি এটা হয় লেট নাইটে অথবা সকালে গ্রুপে পোস্ট করে দেবো। আপনাদের 10টায় এসে ওয়েট করা লাগবে না, ব্যাপারটা এরকম। আমি আগেই জানিয়ে দেবো যে ক্লাস 10টায় হবে নাকি 10:30টায় হবে, বাট যে কোনো এক টাইমে আপনাদের ম্যাথ ক্লাসটা হবে কালকে, ঠিক আছে? ও সরি, কালকে কী বার? কালকে তো শুক্রবার, সরি কালকে তো আপনাদের শিডিউল টাইমে আছে, ঠিক আছে? কালকে তো শুক্রবার, আপনাদের শিডিউল টাইমে আছে, ঠিক আছে?
আচ্ছা আপাতত শিডিউল থাকলো না, তাহলে সকালে না, শুক্রবার তো কালকে ফাঁকা আছে, বিকালে নিতে পারি তাহলে সম্ভাব্য। আমি কালকে পোস্ট করব কালকে ক্লাসটা কখন হবে, কারণ কালকে আমার দুইটা কাজ আছে, একটা সন্ধ্যার পরে, একটা হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাজগুলো আপনাদের বলি, মানে আমার আগামী রবিবার আমার ওয়াইফের সিজার হওয়ার কথা সম্ভাব্য, তো এই সংক্রান্ত কিছু ব্যস্ততা আছে, তো এই জন্য আমি একটু শিডিউলের ঝামেলায় আছি। আমি কালকের ক্লাস হবে ইনশাল্লাহ, এটা শিওর। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে বা মহাজঞ্জাটা না ফেলে ক্লাস হবে, কিন্তু টাইমিংটা আমি কালকেই পোস্ট করি। হ্যাঁ, ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা টাইপ 5-এ আমি সরাসরি 2 নম্বর কোয়েশ্চেনটা করে ফেলি। আপনাদের 34তম রিটার্নের যে কোয়েশ্চেনটা আসছে এটা করলে আপনাদের একসাথে বাকি কোয়েশ্চেনগুলোর কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে, মানে এক ঢিলে সব পাখি। এই 3 নম্বর পুরা 5 নম্বর টাইপের জন্য। না, যেহেতু ধরেন আমি বলি রবিবারে যেহেতু অপারেশন হবে, রবি সোম বুধ এই 3 দিন হসপিটালে থাকা লাগবে, ঠিক আছে? 3 দিন তো সিজারের পরে থাকা লাগে, অর্থাৎ এই 3 দিন তো আমি ক্লাস নিতে পারবো না। এই জন্য আপনাদের আজকে তো নিলাম বৃহস্পতি, কালকে শুক্র এটাও ক্লাস দেবো, শনিবারেও ক্লাস দেব, হয়তো শনিবারে সকালে নেব, কারণ শনিবার রাতে অ্যাডমিট হতে বলছে ডক্টর, রবিবার সকালে পসিবল টাইম আর কি। তো এই জন্য বৃহস্পতি শুক্র শনি 3 দিন টানা ক্লাস নেব, এরপর এখান থেকে আসার পর টানা ক্লাস নেব প্রতিদিন, বুঝছেন? এই 3 দিন টানা ক্লাস নেওয়ার পর, এই 3 দিন গ্যাপ দেওয়ার পর আসার পরে আবার টানা ক্লাস নেব। আপনাদের ক্লাস আমি কোয়ান্টিটিতে কমাবো না, এবং এটা নিয়ে জুলাইতে একদম পরীক্ষার আগে নিয়ে শেষ করবো না, ব্যাপারটা ওইরকম না। সাময়িক একটা সমস্যা, আপনাদের এই জুলাই মাসে আপনাদের মোস্ট অফ দ্য ক্লাস হয়ে যাবে, মোস্ট অফ দ্য না, মানে সিলেবাস শেষ করারই টার্গেট জুলাই মাসের মধ্যে। আবার জুনেরও তো 17 তারিখে, জুনেরও তো ঈদের পরে অনেক সময় আছে, এর মধ্যে আমি ইনশাল্লাহ ভাইটাল টপিকগুলো পড়াই ফেলবো। তো 3 নম্বর 5 নম্বর টাইপের 2 নম্বর কোয়েশ্চেন, পি-তম পদ। দেখেন পি-তম পদ বলে দিছে কিউ, আর কিউতম পদ বলছে পি, প্রশ্নের কথা আর কি। এবার আপনাকে বলছে প্রমাণ করতে আর-তম পদ একটা জিনিস এবং পি প্লাস কিউতম পদ শূন্য, মানে এটা কোয়েশ্চেন হচ্ছে 5 মার্ক দিয়ে আসছিল। এই প্রশ্নটা আপনাদের 5 মার্ক দিয়ে আসছিল, কততম রিটার্ন? 44তম রিটার্নে, দুইটা অংশ আড়াই ছিল। পি প্লাস কিউতম পদ শূন্য এবং আর-তম পদের ভ্যালুটা বের করতে হচ্ছে। এখন যদি আসে পুরো কোয়েশ্চেনটা আসলে 5 মার্ক দিয়ে আসবে, আর যদি যে কোনো অর্ধেক অংশ আসে তাহলে আড়াই মার্ক দিয়ে আসবে। এটা হইতে পারে পি প্লাস কিউতম পদ শূন্য এটা প্রুফ করতে, অথবা আসতে পারে যে আর-তম পদের মানটা বের করতে, যে কোনো একটা আসবে যদি আড়াই আসে, বাট দুইটা অংশ আসলে 5 মার্ক আসবে। আপনারা দুইটা অংশই শিখবেন। আচ্ছা, আমরা তো n-তম পদের সূত্র জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে p-তম পদ হবে a প্লাস n এর জায়গায় কী হবে? n এর জায়গায় এটাই p হবে, তাহলে p মাইনাস 1 ইন্টু d, এটা দেওয়া আছে কত? q। আর কিউতম পদ a প্লাস q মাইনাস 1 ইন্টু d, এটা দেওয়া আছে p। দেখেন এটা হচ্ছে 1 নং আর এটা হচ্ছে 2 নং, সহজ কথা। তাহলে আমরা প্রথমে একটা থেকে একটা বিয়োগ করব, কারণ আমাদের ডিফারেন্স ডি এর মানটা লাগবে। তাহলে আপনি 1 নং থেকে 2 নং বিয়োগ দেন, বা 2 নং থেকে 1 নং বিয়োগ দেন, একটা দিলেই হবে, যে কোনো একটা দেন। 1 নং থেকে 2 নং বা 2 নং থেকে 1 নং দেন। আমরা যেহেতু উপর নিচে লেখা আছে, আমি 1 থেকে 2 বিয়োগ দিই, তাহলে 1 বিয়োগ 2 বিয়োগ দিলে এগুলো মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এ বাদ হয়ে যাবে, কাটবেন না কিন্তু আপনারা, বাদ হয়ে যাবে, এ বাদ। তাহলে এখানে থাকবে কি? দেখেন এটা p মাইনাস 1 ইন্টু ডি মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কিউ মাইনাস পি। আমি ডাইরেক্ট লিখলাম না, এবার এই দুইটা থেকে ডি কমন নেবেন, ডি কমন নিলে কী দাঁড়াবে? পি মাইনাস 1 মাইনাসের জন্য মাইনাস কিউ প্লাস 1 ইকুয়াল টু কিউ মাইনাস পি। তাহলে এখানে দেখেন 1 1 যখন আপনি বাদ হয়ে যাবে, যে 1 1 কাটবেন না কিন্তু, বাদ করে দেবেন, তাহলে এই পাশটা থাকতেছে কি? পি মাইনাস কিউ ইন্টু ডি। তো এই পাশে যদি পি মাইনাস কিউ, এই পাশে কিউ মাইনাস পি, উল্টো হয়ে গেল না?
এই জন্য এখান থেকে একটা মাইনাস কমন নিলে এটাও পি মাইনাস কিউ হয়ে যাবে। এখন দুই পাশ পি মাইনাস কিউ হচ্ছে, তাহলে পি মাইনাস কিউ বাদ দেন, তাহলে ডি এর মানটা দ্বারাই হচ্ছে -1। প্রথমে আমাদের ডি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে অঙ্কটার যেহেতু একাধিক স্টেপ, আপনারা ডি যদি বুঝেন ওকে স্যার লেখেন, ওকে স্যার ডি শেষ, তারপর আমি সরাসরি আমাদের যে দুইটা জিনিস বের করতে বলছে এবার দুইটা জিনিসে চলে যাব। আমাদের ওই দুইটা জিনিসের জন্য ডিটা দরকার। আপনারা বলেন ডি বুঝছেন কিনা। এখন আমাদের কিন্তু আরেকটা ভ্যালু লাগবে। আচ্ছা কেন লাগবে একটু আগে দেখেন, আরতম পদ চাইছে। আরতম পদ মানে কি? a প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি সূত্র অনুসারে। এখন যেহেতু আরতম পদ চাইছে তার মানে আর এর মান নাই, এটা আমাদের লাগবেও না। কারণ যদি বলতো আর মানে জানতো তো আর ভ্যালু বসাই বলতো 17তম পদ, 12তম পদ, 3তম পদ বের করো। যেহেতু আরতম পদ চাইছে আর এর মান লাগবে না, সো আর লাগবে না। তাহলে আর বাদেও তো এখানে আমাদের আরো দুইটা অ্যালফাবেট আছে, এ আছে ডি আছে, এই জন্য দুইটার মান লাগবে। তো আমরা আপাতত বের করছি হচ্ছে ডি এর মান, আমাদের একটা বের হয়েছে, ডি ইকুয়াল টু -1 বের হয়েছে। আমাদের আরও লাগবে এ এর মানটা, বের করে এখানে নিয়ে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। তো আমাদের সেকেন্ড মিশন হচ্ছে এ এর মান বের করব। তাহলে এ এর মান বের করার জন্য এখন যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন এই যে এখানে দুইটা সমীকরণ আছে না, এই দুইটা সমীকরণের যে কোনো একটাতে আমরা এই ডি এর মানটা বসাবো। তো আমাদের উপরে 1 নং আছে, 1 নংয়ে আমি ডি এর মানটা বসাবো, এই যে এখানে বসাবো। তাহলে বসালে কি হবে দেখেন, এ তো এ বের করবো এটার ভ্যালু, তাহলে পি -1 ইন্টু ডি এর মান কত -1, যেটা বেরিয়েছি ইকুয়াল টু কত কিউ। তাহলে এ প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস পি, আচ্ছা ডাইরেক্ট লিখি, প্লাসে মাইনাসে মাইনাস পি, মাইনাসে মাইনাসে +1 ইকুয়াল টু কিউ। তাহলে এ ইকুয়াল টু কী দাঁড়ালো? কিউ প্লাস পি প্লাস 1, মানে হচ্ছে পি প্লাস কিউ প্লাস 1, এটা হচ্ছে এর মান। ও পি প্লাস কিউ ওই পাশে গেছি তো ইকুয়াল টু এটা মাইনাস, এটা মাইনাস, এটাও দাঁড়াইছে হচ্ছে আমাদের এর মান। তাহলে এর মানটা লিখি, এ ইকুয়াল টু পি প্লাস কিউ -1। তাহলে আমরা দুইটা ভ্যালু আলাদাভাবে বের করলাম। এবার হচ্ছে যে ওই সূত্রে বসাই দিব। সূত্রটা কি? আরতম পদের সূত্র কি? আরতম পদের সূত্র হচ্ছে এ প্লাস আর -1 ইন্টু ডি। আর আরতম পদ আমাদের কি প্রুফ করতে বলছে? পি প্লাস কিউ মাইনাস আর বলছে, এটা দেখাইতে যে আরতম পদ হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর। তো বসাই, এর মান হচ্ছে পি প্লাস কিউ -1 প্লাস এটা হচ্ছে আর -1 ইন্টু ডি এর মান হচ্ছে -1, ভ্যালু বসাইলাম। তাহলে পি প্লাস কিউ -1 এটা গুণ দিলে মাইনাস আর, মাইনাস মাইনাসে +1, তাহলে প্লাস মাইনাসে কাটা, এই যে দেখেন পি প্লাস কিউ মাইনাস আর হয়ে গেল, এই যে প্রমাণ। তাহলে আমাদের আড়াই মার্কের কাহিনী শেষ। এটা একটু জটিল ছিল। আর পরেরটা যেটা পি প্লাস কিউ প্লাস 1, পি প্লাস কিউতম পদ 0, ওইটা আবার সহজ। তাহলে আমাদের এই অংশটা যদি বোঝা হয় তাহলে ডান কমেন্ট করেন, এই অংশটা বুঝলে ডান কমেন্ট করেন, পরে আমি পরের অংশটা বলতেছি। পি প্লাস কিউতম পদ 0, ওই প্রমাণটা বলতেছি। আচ্ছা, এবার ধরেন এখানে সূত্র আছে, এই সূত্র দিয়ে করি। দেখেন এনতম পদ হলে এখানে এন হয়, কিউতম পদ হলে এখানে কিউ হয়, আরতম পদ হলে এখানে আর হয়।
m-তম বদলে এখানে m হবে, s-তম বদলে এখানে n হবে। মেন কথা হচ্ছে আমাদের অ্যালফাবেট চেঞ্জ হবে শুধুমাত্র এই জায়গাটায়। তাহলে আমাদের যখন p প্লাস কিউতম পদ বের করব, তাহলে যততম পদ এটা হচ্ছে এখানে, তাহলে a প্লাস p প্লাস কিউ তম পদ, এই জন্য আর এর পরিবর্তে এটা পড়ছে -1 ইন্টু ডি, এটা হবে সূত্র a প্লাস n -1 ইন্টু ডি। এবার a এর মান কত আসছিল ওই যে এখানে p প্লাস কিউ -1, এটা হচ্ছে a এর মান, প্লাস p প্লাস কিউ -1, এটা হচ্ছে d এর মান, d কত -1। এবার দেখেন p প্লাস কিউ -1, এই মাইনাস দিয়ে গুণ দিলে -p মাইনাস কিউ প্লাস 1। এবার ক্যারা বেড়া সব কাটাকাটি যাবে, দেখেন প্লাস p মাইনাস p কাটা, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, -1 প্লাস 1 কাটা, তাহলে ইকুয়াল টু 0। আমাদের p প্লাস কিউ তম পদ হচ্ছে 0। তাহলে শেষ অঙ্ক যদি বুঝেন T5C কমেন্ট করবেন। আমরা আজকে আর একটা টাইপ করবো, টাইপ 6, তাহলে আজকে আর বেশি যাব না। হ্যাঁ, দেখি সময় কীরকম আছে, 48 মিনিট, আরেকটা টাইপ ইজিলি করা যাবে। আর একটা টাইপ না, দুইটা টাইপই পড়া যাবে, টাইপ 6ও পড়া যাবে, টাইপ 7ও পড়া যাবে। যখনই আসি ইনজামামুল হক ব্রো ফিল্ড কাপাই, ইনজামুল হক ব্রো আবার কে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী টাইপে গেলাম। পরবর্তী টাইপ হচ্ছে টাইপ 6। 1 নম্বর, দুইটা অঙ্ক একই নিয়মের। 1, এখানে বলে দিছে কোনো একটা ধারা, জানি না ধারাটা কি, এই ধারাটার 12তম পদ 77, 12তম পদ 77। তা আমরা যদি প্রথম এগুলো কিন্তু লিখে দিতে হবে যে বইয়ের মতো, ধারার প্রথম পদ এ, সাধারণত ডি ধরে নেই। তাই আমরা যদি ধরি তাহলে 12তম পদ কত হবে, এ প্লাস 12 - 1 ইন্টু ডি, এটা ইকুয়ালটা দেওয়া আছে 77। তাহলে আপনাদের বলছে 23 পদের সমষ্টি কত? ভাই 23 পদের সমষ্টি মানে কত? 23 পদের সমষ্টি সূত্র হচ্ছে 23/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। n-1 না, বেসিক্যালি হবে হচ্ছে এটা 23-1, এখানে 23 হয়ে যাবে, কারণ n পদের সমষ্টি হচ্ছে n/2 প্লাস টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমাদের এটা দেওয়া আছে আর এটা বের করতে হবে। এখন এটা বের করতে গিয়ে আমাদের দেখবেন এখানকার ভ্যালু লাগবে। তো এখানে কি আছে একটু শেষ করি, a প্লাস 12 - 1 হচ্ছে 11 ডি ইকুয়াল টু 77, তার মানে এটা শেষ। এবার ওইদিকে আগে, তাহলে এদিকে আছে হচ্ছে 23/2, দেখেন ভালো কথা, টুয়াইস এ প্লাস 22 ডি। কেমনে 22 ডি? 23 থেকে 1 গেলে 22, তাহলে এখান থেকে 2 কমন নেন, 23/2 ইন্টু 2 ইন্টু a প্লাস 11 ডি। তারপর হচ্ছে আমাদের এই যে 2 দিয়ে কাটা, এই কাটাকাটি দেখানো যায়, উপর নিচে কাটাকাটি দেখানো যায়। তাহলে আমাদের থাকতেছে 23 ইন্টু এটার মান কত, a প্লাস 11টির মান হচ্ছে 77। তাহলে 23 ইন্টু 77-এর যে অ্যান্সারটা, এটা কত, এটা হচ্ছে 1771। এটা হচ্ছে রেজাল্ট। আপনাদের কমেন্ট হবে T6C। তাহলে আমরা টাইপ 7টাও করবো, একটা অঙ্ক করে দেবো, টাইপ 7 থেকেও একটা অঙ্ক করলে হয়ে যাবে। আপনারা T6C কমেন্ট করেন, তারপর টাইপ 7 থেকে করে, আজকে টাইপ ছুটি হবে। So last step for today, type 7, 1 number question. (9 plus 7 plus 5 plus ... এরকম একটা ধারা আছে। তো ধারাটায় কয়টা পদ আছে জানি না, ধরেন n পদ আছে, n পদের যোগফল বা সমষ্টি বলতে পারে, দেওয়া আছে কত, -144।
তাহলে n এর মানটা কত? তাহলে n পদের যোগফলের সূত্র কি ভাই? n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে -140। তো আপনি তো শুরুতে লিখে দেবেন যে আপনার ধারার প্রথম পদে a ইকুয়াল টু 9, ডিফারেন্স d ইকুয়াল টু 7 - 9 অর্থাৎ -2, আর n এর মান কত বের করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আপনি বসান, তাহলে n বের হয়ে যাবে 9/2 2 ইন্টু এই হচ্ছে 9, সরি 9/2 কেমনে বসাইলাম, n তো জানিই না। তাহলে n/2 ইন্টু 2a 2 ইন্টু 9 প্লাস n-1 ইন্টু ডিফারেন্স হচ্ছে -2 ইকুয়াল টু -140। তাহলে n/2 এখান থেকে 2 কমন নিলাম, এখানে 2 আছে দেখে 2 কমন নিলাম। তো 2 কমন নিলে এখানে থাকবে 9, আর এখানে 2 চলে গেলে মাইনাস থাকবে, এই মাইনাস দিয়ে এটা গুণ দিলে -n+1 হয়ে যাবে, বুঝছেন? তাহলে এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে, এটাও ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। 2 কমন নিচ্ছে, আর এটা 9, 2 চলে গেলে -1 থাকে, -1 দিয়ে এটাকে গুণ দিলে -n+1 হয়। তাহলে 2 দিয়ে কাটা, তাহলে n এর সাথে গুণ আকারে থাকতেছে কত? 9 + 10 বিয়োগ n ইকুয়াল টু -140। আচ্ছা, এখানে -140 লেখা হবে। এবার গুণ দিলে দাঁড়াবে 10n - n² ইকুয়াল টু -140। এবার এটা যেহেতু n² নেগেটিভ, এটাকে সবগুলোকে ওই পাশে নিয়ে যাব। সবগুলোকে ওই পাশে নিলে দাঁড়াবে n² - 10n - 140 ইকুয়াল টু 0। এবার হচ্ছে মিডল ফ্যাক্টর। 140 2 দিয়ে ভাগ করলে 72, 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, তারপর হচ্ছে 3 3। এবার এটাকে এমনভাবে রিফরমেশন করতে হবে যেন 10 হয়। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 3 9, 9 দুগুণে 18। তাহলে 8 আর 18, এই তো ব্যবধানটা 10 হয়ে যায়। তাহলে n² -18n প্লাস 10n -140 ইকুয়াল টু 0। এখান থেকে n এর দুইটা মান আসবে, 18 আর একটা হচ্ছে -10। তাহলে n মানে হচ্ছে পদ সংখ্যা। আপনাদের আজকে ক্লাসের শুরুতে বলছি, পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। সো এই অ্যান্সারটা আসলেও আপনারা লিখবেন গ্রহণযোগ্য নয়। সো n এর মান হচ্ছে ফাইনালি দাঁড়াবে 18, আর এটি হচ্ছে আমাদের উত্তর। আপনারা যদি বুঝেন অল ক্লিয়ার কমেন্ট করবেন, অল ক্লিয়ার। তাহলে আজকের ক্লাস খতম। আগামীকাল ইনশাল্লাহ টাইপ 8 থেকে শুরু করব। টাইপ 8 থেকে আমরা কালকে সমান্তর ধারা অর্থাৎ টাইপ 11 পর্যন্ত শেষ করব। অল ক্লিয়ার লিখুন। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।